তুমি তো আগে ফেল করেছিলে, রাইট? এসএসসিতে তোমার লেখাপড়া কিভাবে ফেল হলো, আবার কিভাবে পাস হলো, এই ঘটনাটা যদি আমরা বিস্তারিত জানতে চাই। অনেক বেশি পড়াশোনায় আমার মেন্টাল হেলথে অনেক ইফেক্ট করতেছিল, কারণ কোনো জিনিস যদি অতিরিক্ত করে ওইটা কোনো সময় ভালো হয় না। গতানুগতিক বাংলাদেশে তেমন গুরুত্ব দেওয়া হয় না, বাট একটা স্টুডেন্টের মেন্টাল হেলথ অনেক ম্যাটার করে তার পড়াশোনার উপরে। অনেক সময় হয় কি যে আমাদের গার্ডিয়ানরা পোলাপানের উপর বেশি প্রেশার দিয়ে ফেলে। যদি দেখেন যে আপনার সন্তান পড়াশোনার প্রতি আগ্রহী, তাইলে ওদের যথাসম্ভব সাপোর্ট দিয়ে ওদেরকে প্রেশার না করে। সায়েন্স না পড়াটাকে অনেক বাবা মনে করে ডিসক্রেডিট। পোলাপান নর্মালি হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তারা কেন হচ্ছে গিয়ে প্রিপারেশন নেবে, কেন তারা আইন বা অন্যান্য আর্টসের সাবজেক্ট কেন পড়বে। আমি বুয়েট নিয়ে অনেক বেশি অবসেস ছিলাম যে আচ্ছা আমার বুয়েটে পড়তে হবে, মেডিকেলে পড়তে হবে। পরে যখন দেখলাম যে আচ্ছা সম্ভব না, সবসময় একটা কথা বলে যে যেই স্বপ্ন তুমি অর্জন করতে পারবা না তার পিছনে কোনদিন দৌড়ায়ও না। যেটা তুমি অর্জন করতে পারবা সেটাই অর্জন করার চেষ্টা, নিজের ক্যাপাবিলিটি বুঝতে হবে। পেনাসিয়ার হচ্ছে গিয়ে স্বপ্নশীলী বইটা, এটা আমি পড়েছি। আর একটা বই পড়ে, যেমন রিটেন পেনাসিয়া আমি পড়েছি। স্বপ্নশীলীর মেইনলি হচ্ছে গিয়ে আমি পড়েছি কবিতা পাঠটা খুব সুন্দর করে লেখা, খুব সুন্দর করে এক্সপ্লেইন করা। এটা তোমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তোমরা 3 বন্ধু ছিল, যে সেই স্থানে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিনে, সেটা একটু যদি ব্যাখ্যা করতে। যে চেষ্টা করে তার ব্যর্থতা বলে কিছু নেই। একটা কথা আছে না যে হয় জিতবো নয়তো শিখবো, ব্যর্থতা হচ্ছে কিছু শেখার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, পেনাসিয়া পাবলিকেশনে অন্যতম আয়োজন বিজয়ীদের পিছনের গল্প। একজন শিক্ষার্থী যখন তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তখন এই স্বপ্নের পিছনে থাকে তার অক্লান্ত পরিশ্রম, থাকে তার জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইস, থাকে অজানা অনেক ঘটনা। আজকে আমাদের মাঝে যে মেহমান উপস্থিত রয়েছে তিনি ছিল আব্দুল মুঈন জিসান। আমরা সরাসরি মেহমানের কাছে চলে যাব। জিসান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আজকে তুমি আমাদের মাঝে গেস্ট হিসেবে উপস্থিত হয়েছো। তোমাদের আমাদের পক্ষ থেকে, পেনাসিয়া পাবলিকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা সর্বপ্রথম তোমার পরিচয়টি শুনবো। আমি আব্দুল মুঈন জিসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম 36তম, এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে অধ্যয়নরত আছি। আমরা জানি তুমি অনেক প্রতিবন্ধকতা মারিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, এবং খুবই ভালো একটা সাবজেক্টে, এবং বলা যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে যে ভাইটাল যে সাবজেক্ট, সবার কাঙ্ক্ষিত স্বপ্নের যে সাবজেক্ট, সেই সাবজেক্টে তুমি পড়ছো। তা এই প্রতিবন্ধকতা মারিয়ে তুমি যে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তার পিছনে অনেক ইতিহাস আছে। আমরা সেই ইতিহাস শুরু করার আগে ছোট করে তোমার প্রাইমারি লেভেল কিংবা তোমার মাধ্যমিক লেভেল সম্পর্কে একটু জানতে চাই। তোমার বাড়ি কোথায়? আমার হচ্ছে পড়াশোনা শুরু হয়েছে হচ্ছে গিয়ে আমার গ্রামের বাড়িতে, শরীয়তপুরে। আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল দুটাই হচ্ছে গিয়ে গ্রামে। তো আমি এসএসসি লেভেলে যদি পড়াশোনার কথা বলি, আমার এসএসসি এসএসসি দুইটাতে হচ্ছে গিয়ে জিপিএ 5 ছিল। তো এসএসসি শেষ করে আমি সিদ্ধান্ত নিলাম যে ঢাকায় এসে পড়াশোনা করবো, যেহেতু হচ্ছে গ্রামে সব সুযোগ সুবিধা পাওয়া যায় না। তো এই কারণে হচ্ছে গিয়ে ঢাকা চলে আসলাম। ঢাকা চলে এসে হচ্ছে গিয়ে মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি কলেজে এসে ভর্তি হলাম। সেখান থেকে আমার এসএসসি শেষ করেছি। আলহামদুলিল্লাহ তো জিপিএ 5 এসেছে আলটিমেটলি। বাট এর পিছনে অনেক গল্প আছে, অনেক ইয়ে আছে, যেটা পডকাস্টের সামনে বলবো। আচ্ছা, মানে তুমি তো পাস করেছো, পাস তো করেছো 1 বছর পর, তুমি তো আগে ফেল করেছিলে, রাইট? আচ্ছা, আমরা টোটাল এসএসসি তে তোমার লেখাপড়া কিভাবে ফেল হলো, আবার কিভাবে পাস হলো, এই ঘটনাটা যদি আমরা বিস্তারিত জানতে চাই। এসএসসি তে যখন আমি এসএসসি রেজাল্ট, আমার জিপিএ 5 হলেও আমার হচ্ছে গিয়ে নাম্বার তেমন বেশি ছিল না, যে কারণে আমি হচ্ছে গিয়ে অনেক মন খারাপ ছিল। এন্ড পরিবারও সন্তুষ্ট ছিল না, কারণ পরিবার আশা করেছিল যে আমি আরো ভালো রেজাল্ট করি। তো ওই একটা প্রেশার ছিল আমার উপরে। আর হচ্ছে গিয়ে আমি যখন ঢাকা আসি, আমি সিদ্ধান্ত নিই যে আমি প্রচুর পড়াশোনা করবো, ভালো কিছু করতে হবে, যেহেতু একবার খারাপ করেছে এবং পরিবার সন্তুষ্ট না। তো এই কারণে অনেক পড়াশোনা শুরু করি। এসএসসি তে তুমি জিপিএ 5 পেয়েছো? হ্যাঁ, জিপিএ 5 পেয়েছি, কিন্তু নাম্বার খুব কম ছিল আমার, একদম টানে টানে 80 পেয়ে আমি জিপিএ 5 পেয়েছি। ও, তার মানে তুমি জিপিএ 5 পেয়েও তুমি ভালো কলেজ আমি পাই না, এই কারণে হয়তো আমার প্যারেন্টস হচ্ছে গিয়ে খুশি ছিল না। আচ্ছা আচ্ছা। আমি যখন ঢাকা আসি, তো সিদ্ধান্ত নিলাম যে অনেক পড়াশোনা করব। তো এই কারণে হচ্ছে গিয়ে এমনও আমি
দিন গেছে যে ডেইলি 20 ঘন্টা পড়াশোনা করছি, আমি ঘুমাইনি, রাতে ঘুমাতাম না, এত বেশি অবসেশন হয়ে এসে পড়ছিল পড়াশোনাতে, মানে এত অনেক বেশি প্রেশার নিয়ে ফেলতেছিলাম। মনে হইতেছিল যে আচ্ছা পোলাপান অনেক ভালো করতেছে, আমি তো কিছুই করতেছি না, আগে ভালো করতে পারিনি এসএসসিতে তেমন, তো আমার অনেক পড়াশোনা করতে হবে। তো ফার্স্ট ইয়ার পড়াশোনা করলাম অনেক, সেকেন্ড ইয়ারও পড়াশোনা করলাম অনেক। তো অনেক বেশি পড়াশোনায় মানে আমার মেন্টাল হেলথে অনেক ইফেক্ট করতেছিল, কারণ কোনো জিনিস যদি অতিরিক্ত করি ওইটা কোনো সময় মানে ভালো হয় না। আমি অতিরিক্তর চেয়ে অতিরিক্ত করতেছিলাম। তো এক পর্যায়ে যে যখন হচ্ছে গিয়ে এইচএসসি ঠিক আগে আগে আমি অসুস্থ হয়ে পড়লাম। আচ্ছা আচ্ছা, মানে প্রেশার আমি নিতে পারতেছিলাম না। তো লাস্টের 1 মাস আমি পড়তে পারলাম না তেমন। আমি হচ্ছে গিয়ে আম্মু পরীক্ষা ঠিক বোর্ড পরীক্ষা ঠিক 1-2 মাস আগে, হ্যাঁ। আচ্ছা, আমি আম্মুকে বললাম যে আম্মু আমি লাস্ট 1-2 মাস তো পড়তে পারি না, আমি এবার এসএসসি দিব না, আমি সামনের ব্যাচের সাথে দিব। আচ্ছা, আমার এত বেশি প্রেশার ফিল হইতেছিল, আমার ফিল হইতেছিল যে আমি যদি এইচএসসি তে পাশও করি আমি অ্যাডমিশন সার্ভাইভ করতে পারবো না। নিজেকে নিজের মেন্টাল হেলথ এমন পর্যায়ে আমার ডাক্তার দেখানো হয়েছিল এবং আমি হচ্ছে ঔষধ দিয়েছিল, ডাক্তার প্রেসক্রাইব করছিলাম, ঔষধ খাইতেছিলাম, এমন টাইপের অবস্থা ছিল। তো মানে মেন্টাল হেলথ রে অনেক মানে আমাদের গতানুগতিক বাংলাদেশে মানে তেমন গুরুত্ব দেওয়া হয় না, বাট একটা স্টুডেন্টের মেন্টাল হেলথ অনেক ম্যাটার করে তার পড়াশোনার উপরে। মানে এটা মনে করে যে আচ্ছা এটা তো কোনো সমস্যা না, ফিজিক্যাল প্রবলেমের মতো প্রবলেম না, বাট এটা আসলে অনেক বড় প্রবলেম। মানে আসলে ফিজিক্যাল কোনো সমস্যা হলে ফিজিক্যালি দেখা যায়, সে দেখতে পারে, যেমন ধরো তার হাত নাই কিংবা রক্ত পড়ছে, কিন্তু মেন্টাল হেলথ আসলে দেখতে পারে, মনে হয় যে সুস্থ স্বাভাবিক। তো যাই হোক, তো আমি যখন হচ্ছে গিয়ে পরীক্ষা শুরু হইলো তখন মোটামুটি পরীক্ষা দিতেছিলাম ভালোই। আমার প্রিপারেশন যেহেতু অনেক পড়াশোনা করছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রিপারেশন অনেক ভালো ছিল আমার, তো ভালোই পড়াশোনা করতেছিলাম। বাট একটা এর মধ্যে কাহিনী হয়ে গেলাম, ফিজিক্স পরীক্ষায় একটা প্রশ্ন নিজে ভুল পড়ছি। মানে আমি প্রশ্নের উত্তর জানতাম, বাট ভুল পড়ার কারণে আমি সংখ্যা ভুল করার কারণে গ নাম্বার ভুল হয়েছে আর ঘ নাম্বার ভুল হয়েছে। যখন বাসায় এসে মিলাইছি, তো মানে এত পড়াশোনা করার পরে যখন আইসা দেখছি যে হচ্ছে গিয়ে প্রশ্ন ভুল করে রাখছি, পারার জিনিস, প্রেশার আরো বাইরে গেল। তো যত এক্সাম দিতেছিলাম প্রেশার অত বিল্ড আপ হইতেছিল। এক পর্যায়ে ম্যাথ এক্সামের আগে আইসা আমি প্রেশার আর নিতে পারতেছিলাম না। মানে ম্যাথ এক্সামের আগে যে বন্ধ ওই সময় আমি পড়তেই পারতেছিলাম না, একটু পড়তে পারতেছিলাম না। তখন আমি মানে না পড়তে পারে মুভি সিরিজ দেখা শুরু করলাম, কারণ আমি কিচ্ছু করতে এত বেশি মেন্টাল পেইন হইতেছিল। আমি সিরিজ দেখা শুরু, স্ট্যান্ডার্ড থিং, মানে 1 থেকে 4 সিজন আমি মানে দেখা শুরু করলাম। তো তখন যখন হলে গেলাম, আমি না পড়ে হলে গেলাম, প্রেশার এত বেশি মানে আমার ফিল হইতেছিল। তো যখন হলে গেলাম, আমি তো আগে তো পড়ি নেই কিছু, কিন্তু হলে যখন লেখা শুরু করলাম তখন আমি প্রেশার ফিল হইতেছিল, আমার মনে হইতেছিল আমি লিখতে পারবো না ভালো মতো। তো 15 আমি এক্সাম দিচ্ছি, এক্সাম আমার মানে ভালো হয়নি, মানে প্রেশার রিজন। আমি যে খারাপ স্টুডেন্ট ছিলাম বা পারতাম না জিনিস, ব্যাপারটা এমনটি নয়, কিন্তু আমি এত বেশি প্রেশার ফিল করতেছিলাম যে আচ্ছা মানে আমি অ্যাডমিশন সার্ভাইভ করতে পারবো না এইচএসসি পাস করার পরেও। তো আমি তেমন লিখতে পারি, মানে মানে লিখতে পারি। তো যেটা হওয়ার হয়েছে, মানে রেজাল্ট যখন দিল তখন হচ্ছে গিয়ে আমার ফেল চলে আসছে, ওই একটা সাবজেক্টে ম্যাথে ফেল চলে আসছে, ম্যাথ 2 পেপারই আমার ফেল চলে আসছে, যেহেতু বাকি সবগুলোতে পাস মোটামুটি ভালো রেজাল্টই আসছে। ফেল আসার পরে এরপরে তোমার অনুভূতিটা আসলে কেমন ছিল? যখন ফেল চলে আসলো তখন আমার অনুভূতি হচ্ছে গিয়ে, আমার বাবা মা ফার্স্ট অনুভূতি হচ্ছে গিয়ে আমার পরিবার কি বলতেছে। তো আমার বাবা মা অনেক সাপোর্টিভ ছিল, আমার নিজের উপর যতটা না ভরসা, মানে নিজের উপর যতটা বিলিভ ছিল তার চেয়ে বেশি আমার বাবা মা আমার উপরে অনেক বেশি বিশ্বাস করতেন, কারণ তারা দেখছে যে আমি অনেক পরিশ্রম করছি। তো সন্তান যখন পরিশ্রম করে তখন মানে বাবা মা তেমন কিছু বলে না যদি মানে রেজাল্ট খারাপ হয়। সে তো এমনটা নয় যে সে লেখাপড়া দিয়ে অনেক কিছু করেছে, ফাঁকি ঝুঁকি দিয়েছে, বন্ধুদের সাথে মিশেছে, তুই তো লেখাপড়া করেছে, এই কারণে আর কি পিতামাতা সবসময় সাপোর্ট দিয়েছে। তো আশেপাশের অনেকে অনেক কথা বলেছে, আমার বন্ধু বান্ধব বা আরো অনেক, যখন ফেল করা হয়েছে এলাকার মানুষজন প্রেম করছে, নেশা করে, ইয়া করছে, এগুলা মানে স্বাভাবিক, এগুলা যে কেউ বলবে, কারণ এটা একটা মানুষ খারাপ করার পিছনে এটা ছাড়া মেবি সমাজ কোনো কারণ খুঁজে পায় না। আমি ওনাদের দোষ দিই না, বাট মানে আমার ফ্যামিলি সাপোর্ট যদি না থাকতো আমি এই পর্যন্ত টিকে থাকতে পারতাম না। তার মানে হলো যখন ফেল করা হয়েছে তখন তারা কারণ দেখাচ্ছে যে তুমি প্রেম করেছো অথবা তুমি নেশা করেছো, যেই কথা বলে এলাকার মানুষজন মানে বা আশেপাশের মানুষজন, মানে স্বাভাবিক ওই কথা
অনেকেই বলছে। আমার এটাতে খারাপ লাগছে, কিন্তু ফ্যামিলির সাপোর্টের কারণে এটা আমি কোন ফিল করতে পারিনি তেমন ভাবে, তীব্র ভাবে। ফ্যামিলি এত বেশি সাপোর্টিভ ছিল আমার। তার মানে হলো এটাকে যদি আমরা সামারি আকারে করি, তার মানে হলো অনেক সকল পৃথিবীর সকল মানুষ যদি তোমার বিপক্ষে থাকে, কিন্তু পরিবার যদি তোমার পক্ষে থাকে, তাহলে সবকিছুই সম্ভব, জয় সম্ভব। সম্ভব। অনেক সময় হয় কি যে আমাদের গার্ডিয়ানরা পোলাপানের উপর বেশি প্রেসার দিয়ে ফেলে, মানে আর হচ্ছে গিয়ে ওনারা মানে পোলাপানকে বোঝার চেষ্টা করেন, ওদের ক্যাপাবল শুধু শুধু রাগে। এটা উচিত না। মানে যদি দেখেন যে আপনার সন্তান পড়াশোনার প্রতি আগ্রহী, তাইলে ওদের যথাসম্ভব সাপোর্ট দিয়ে ওদেরকে মানে প্রেসার না করে। এটা হলো তোমার অভিভাবকদের প্রতি পরামর্শ। ঠিক আছে। তা এখন আমরা একটু জানতে চাই যে তুমি আসলে ওই 1 বছর কিভাবে অতিবাহিত করলে? আচ্ছা, 1 বছর যখন রেজাল্ট ফেল আসলো, তখন হচ্ছে কি আমি 1 বছর অতিবাহিত, এটা খুব ইন্টারেস্টিং। আমি 1 বছরের অনেক মোস্ট অফ দ্য টাইম ওয়েস্ট হয়েছে আমার। আমি এমন কোন অ্যানিমে সিরিজ বা এমন কোন মুভি বা সিরিজ, টিভি সিরিজ নাই মেবি আমি দেখি নাই ফেমাস, এমন কোন নাই। ওয়ান পিস থেকে শুরু করে হচ্ছে গিয়ে নারুটো, মানে যত জিনিস আছে আমি দেখছি। তো একটা পর্যায়ে যখন এত সিরিজ দেখা হইলো, তখন একটা পর্যায়ে আমার মানে হুশ হইলো যে আচ্ছা, আমার তো ভালো কিছু করতে হবে, যেহেতু বাবা মা এত আমার আশা এত সাপোর্ট দিতেছে। তো যখন আমি নর্মালি আমি সায়েন্সের, তো আমি বিজ্ঞানের বইগুলো খুললাম 3-4 মাস পরে, ফেলের 3-4 মাস পরে বিজ্ঞানের বইগুলো খুললাম। 3-4 মাস পরে যে তোমার মনে হলো যে তোমার ভালো কিছু করতে হবে, কামব্যাক করতে হবে। তো বইগুলো যখন খুললাম, তখন হচ্ছে গিয়ে ফিজিক্স ম্যাথ মোটামুটি মনে আছে, পারি, কিন্তু বায়োলজি বই হচ্ছে গিয়ে পুরাটাই মুখস্থ নিয়ে, আমার কিচ্ছু মনে নেই, মানে এক লাইনও মনে নেই আমার, মানে পুরা গোড়া থেকে পড়া লাগবে এমন অবস্থা। মানে ওটা আমি রিকভার করতে পারবো না, মানে রিকভার করলেও অনেক পেইন খাইতে হবে আমার। আর হচ্ছে গিয়ে কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি কিচ্ছু মনে নেই। তো তখন ডিসিশন নিলাম, আমার আগে থেকে হচ্ছে বাংলা ইংলিশের প্রিপারেশন খুব ভালো ছিল এসএসসি তে, আর বেসিক আমার খুব ভালো আমার মনে হয়েছে। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমি বি ইউনিটের দিকে শিফট নিই, আমি বি ইউনিটের দিকে চলে আসি। তো কিছু আমার 2টা ফ্রেন্ড ছিল, মানে 23 ব্যাচের, আমি তো 24 ব্যাচের পরে এক্সাম দিলাম, 23 ব্যাচের 2টা ফ্রেন্ড ছিল। ওরা হচ্ছে গিয়ে এমন বিভাগ চেঞ্জ করে, একজন হচ্ছে ঢাবির আইনে আছে, আর একজন ঢাবির হচ্ছে গিয়ে ইকোনমিক্স আছে। ওদের কাছ থেকে আমি পরামর্শ চাইলাম যে কি করতে পারি, তো কি কি বই করতে হবে, পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এইসব সাজেশন পাইলাম। আর ওরাই বললো যে হচ্ছে কি তুমি ফোকাসে ভর্তি হও, ফোকাস সবচেয়ে ভালো। ওদের কাছ থেকে আমার ফোকাসের সাথে পরিচয়, যে ফোকাস খুবই মানে নাম করা ভালো প্রতিষ্ঠান, তুমি ওখানে ভর্তি হতে পারো। তো তখন এসে হচ্ছে কি বি ইউনিটে আমি ফোকাসের কোচিং এ ভর্তি হই। তো তাও আমি আমার বাবা মাকে বলিনি, আমি বাবা মাকে বলছি যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাই, কারণ মানে সায়েন্স না পড়াটাকে অনেক বাবা মা মনে করে ডিসক্রেডিট, মানে সমাজ মনে করে যে এটা হচ্ছে গিয়ে খুব নর্মাল, হচ্ছে গিয়ে মানে মিডিয়াকর স্টুডেন্ট যারা, তারা হচ্ছে গিয়ে আর্টস এর সাবজেক্ট পড়বে, তারা খ ইউনিট প্রিপারেশন নেবে। তা পোলাপান মানে নর্মালি হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তারা কেন হচ্ছে গিয়ে প্রিপারেশন নেবে, কেন তারা আইন বা অন্যান্য আর্টসের সাবজেক্ট কেন পড়বে? তো এই জন্য আমি বাবা মাকে বলি নাই। বাবা মাকে আমি বলছি, যেদিন আমি ঢাবিতে চান্স পাইছি সেদিন আমি স্বীকার করছি যে আমি ফোকাসের বি ইউনিটে ভর্তি ছিলাম। মানে হলো তুমি সায়েন্স পরবর্তীতে যখন ভয় পেলে, যখন দেখলে না সায়েন্স আসলে পারছো না, তখনই তুমি সিদ্ধান্ত নিলে মানবিক। আর মানবিকের সিদ্ধান্ত নিয়েই তুমি তোমার ফোকাসে মানবিকের কোচিং করা শুরু করলে, কিন্তু পরিবারকে বললে যে তুমি আসলে সায়েন্সের। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। তা পরিবারের মধ্যে তোমাকে কোনো সময় খোঁজ খবর নিয়ে নেই কিংবা রেজাল্ট? আমার আম্মুর কাছে মেসেজ যাইতো, বাট ওইটা হচ্ছে কি আমি খুব কষ্টে ম্যানেজ করছি। আম্মু হয়তো বুঝে গেছিল, কিন্তু আম্মু কিছু বলে নাই, আমার প্রেশারাইজড করে নাই। ছেলে যেটা করে তোমার প্রতি আগে থেকে বিশ্বাস ছিল, প্রেশারাইজড করে নাই তেমন কোন। ফোকাস থেকে তো সে অভিভাবকদের মেসেজ দেয়, ফোকাস থেকে মেসেজ দেয়, এবং মানে মা মাঝে মাঝে মেসেজ দেখতো, প্রায় সময় ভালো রেজাল্ট আসতো। তো মানে যখন দেখতো যে ব্রাঞ্চের মধ্যে আচ্ছা টপ 5 টপ 10, তখন কিছু বলতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ভালো রেজাল্ট দেখে তারা বলছে না পারবে। হ্যাঁ, তার মানে হলো এই স্থান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত উপনীত হতে পারি কিনা, যে একজন মানুষ সে যদি তার পছন্দের সাবজেক্ট কিংবা পছন্দের বিভাগ কিংবা তার ভালোবাসার বিভাগ অনুযায়ী যদি সে চুজ করে, তাহলে সে সফলতা অর্জন করবে। আমি 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 এখানে 2টা কথা বলবো। কেউ যদি কোন ব্যাপারে অনেক বেশি প্যাশনেট হয়, আর তার যদি ওই অ্যাবিলিটি থাকে ওই সময় এই জিনিসটা করার, তাহলে করে ফেলতে পারে। কিন্তু মানে
কোনো এক সময় যদি মানে সময়ের সাথে অনেক সময় আমরা খাপ খাইতে পারি না, কিন্তু তারপর আমরা জোর করে ওই জিনিস অর্জন করতে যাই, আমি ওইটা করতে না বলবো। আমি বলবো যে যদি মনে করেন যে সময় সাপেক্ষে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন না, তখন ওই জায়গা থেকে সরে আসে অনেক সময় ভালো। সরে এসে যদি আপনি একটা বিকল্প পন্থা অবলম্বন করেন, আপনার জীবনে হয়তো সফলতা আসতেও পারে। কিন্তু আপনি একটা আপনার স্বপ্ন আছে, কিন্তু ওইটা আপনি এমন পরিস্থিতিতে নিজে মানে আমি যদি শুরু থেকে মানে ঠিক থাকে তাইলে ঠিক আছে, বাট কোনো কারণে যদি আমি এমন হয় যে আমি ওটা অর্জন করতে পারবো না, তখন যেমন আমি বুয়েট নিয়ে অনেক বেশি অবসেস ছিলাম যে আচ্ছা আমার বুয়েটে পড়তে হবে, মেডিকেলে পড়তে হবে। পরে যখন দেখলাম যে আচ্ছা সম্ভব না, বি ইউনিটের যত সাবজেক্ট আছে, আমি যে সাবজেক্ট গুলো আইন, এটা কিন্তু কোনো অংশে কম না। আমি মনে করি যে অনেক ভালো সাবজেক্ট, অনেক ভালো কিছু করা সম্ভব এই জায়গা থেকে। তখন যে আমি মনে করছি যে এটা আমি অর্জন করতে পারবো। তখন এই কারণে হচ্ছে কি আমি নিজেকে শিফট করে আমার যেই মানে আমি সবসময় একটা কথা বলি যে যেই স্বপ্ন তুমি অর্জন করতে পারবা না তার পিছনে কোনদিন দৌড়াইও না। যেটা তুমি অর্জন করতে পারবা সেটাই অর্জন করার চেষ্টা, নিজের ক্যাপাবিলিটি বুঝতে হবে। এর মাঝে মানে আমি যখন সিদ্ধান্ত নিতেছিলাম যে আমি কিসের আমি আইবি এর কোশ্চেনও দেখছিলাম ঢাবির, কিন্তু আমার মানে আইবি এর কোশ্চেন দেখার পর মনে হয়েছে এটা আমার অকাতের বাইরে, এটা আমি পারবো না। এই কারণ হচ্ছে আইবিও আমি যাই না, ঢাবি খতে চলে আসছি, কারণ এটা মনে হয়েছে আমি পারবো, নিজের অ্যাবিলিটি বুঝার ব্যাপার আছে। তার মানে হলো তোমাকে যদি সফলতা অর্জন করতে হয় দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। এক হলো নিজের সময় আছে কিনা আমি যেটা অর্জন করতে যাচ্ছি, আর নিজে তার প্রতি একটা প্যাশন আছে। যদি এই দুইটা থাকে তাহলে তুমি এটাকে চুজ করতে পারো। আচ্ছা, তোমার প্রস্তুতির সময় যখন তুমি কোচিং এ পড়েছো কিভাবে প্রস্তুতি নিয়েছো, কি কি করেছো? কোচিং এর আমি আগে থেকে তো বললাম যে আমার বেসিক ভালো ছিল, তো কোচিং এ আমি মেইনলি হচ্ছে ফোকাসের শীট ধরে পড়েছি। মানে ভাইরা ক্লাস নিয়েছেন, যেমন আপনি আমাদের ক্লাস নিয়েছেন, আরো আমাদের বাংলা ক্লাস নিয়েছেন, আমাদের ইংরেজি হচ্ছে গিয়ে আর জিকে ক্লাস যারাই নিয়েছে ক্লাস করতাম প্রতিদিন, যার ফোকাসের এক্সাম দিতাম। আর হচ্ছে যতটুকু শীটের পড়া মানে সপ্তাহের পড়া সপ্তাহে শেষ করার চেষ্টা করতাম। আর উইকলি মনোযোগ দিয়ে উইকলি পড়া মানে মানে সপ্তাহে উইকলির আগে একটু রিভিশন দিয়ে উইকলি দিতাম। এটাই মানে ফোকাসের সাথে জড়িত ছিলাম। মূল কথা হচ্ছে কি এর বাইরে তেমন পড়া আমার হয় নাই, বা মানে তেমন কোথাও আমি যুক্ত ছিলাম না। হয়তো এক দুইটা বই হয়তো বাড়তি পড়া হয়তো, যেমন এর মধ্যে হচ্ছে প্যানাসিয়ার হচ্ছে গিয়ে স্বপ্নশিরি বইটা, এটা আমি পড়েছি। আরো দু একটা বই পড়ে, যেমন টেক্সট না রিটেন প্যানাসিয়া আমি পড়েছি। তো এমন দু একটা বাড়তি বই পড়া হয়েছে, মানে অনেক সুন্দর লেখা, অনেক সাজানো গোছানো। তো শীতের বাইরে হয়তো আরো দু একটা এই বই পড়া। স্বপ্নশিরি তোমাকে কিভাবে হেল্প করেছে? স্বপ্নশিরির মেইনলি হচ্ছে কি আমি পড়েছি কবিতা পাঠটা খুব সুন্দর করে লেখা, খুব সুন্দর করে এক্সপ্লেইন করা। যেমন নর্মালি যদি বিদ্রোহী, আমি উদাহরণ দিই, বিদ্রোহী কবিতা বা যে কোনো কবিতা যদি পড়েন, মানে বিদ্রোহীর কথা বলি, তাইলে বুঝতে পারবেন এটা কোন প্রেক্ষাপটে লেখা। হ্যাঁ, এটা যে ব্রিটিশ সাম্রাজ্যের ইয়ার জন্য নজরুল লিখেছে এটা কিন্তু বুঝতে পারবেন। কিন্তু যখন লাইন বাই লাইন স্বপ্নশিরির আপনি ব্যাখ্যাগুলো পড়বেন, তখন বুঝতে পারবেন যে আচ্ছা এটা কোন প্রেক্ষাপটে লিখছে, কোন শব্দ দিয়ে কোন উপমাটা টানা হয়েছে, কিভাবে কি বোঝানো হয়েছে, তখন এটা ক্লিয়ারলি বোঝায়। নজরুল কিন্তু অনেক ক্রিটিক্যাল ওয়ার্ড ইউজ করে, এটা নর্মালি কোনোদিনও বোঝা যায় না। এমনি সাধারণ ভাবে পড়লে এটা মনে হবে সাধারণ একটা লেখা, কিন্তু যখন আপনি এটা ফিল করতে পারবেন, ডিউকতে কিন্তু চাই যে ফিল যখন আসবে, তখন যে সাধারণ লেখা লিখে আমাকে কিন্তু 0 দিয়ে দিবে। যখন বুঝতে পারবে যে না ভিতরগত অর্থ আমার লেখা যখন ফুটে উঠবে ভিতরগত অর্থটা, তখনই আমাকে নাম্বার দিবে। তার মানে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলো আপনার অনুধাবনমূলক জ্ঞানটা কেমন, হ্যাঁ জ্ঞানমূলক জ্ঞানের থেকে অনুধাবনমূলক জ্ঞানটাকে এক্ষেত্রে স্বপ্নশিরি আমাকে অনেক হেল্প করছে। আমি প্রায় সবগুলো কবিতায় বইয়ের আমি খুব সুন্দর করে পড়ছি। আচ্ছা, স্বপ্নশিরি বই থেকে শুধু কবিতা না গদ্যের ব্যাখ্যা? গদ্য পড়েছি, কিন্তু গদ্যের আমি স্বপ্নশিরি বইটা একটু লেট করে কিনেছিলাম, এই জন্য গদ্য পড়া তেমন আমার মানে উচিত ছিল যে আমার অ্যাডমিশনের শুরু থেকে আমি জানতাম না, শুরু থেকে পড়লেই আমি হচ্ছে গিয়ে আরো ভালো করতে পারতাম গদ্য সাইডটা। ওকে, তাহলে আমরা এই যে যখন তুমি চান্স পেলে, আরেকটা তোমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তোমরা 3 বন্ধু ছিল, যে সেই স্থানে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিনে, সেটা একটু যদি ব্যাখ্যা করতে। হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে আমরা এক্সামের পরে যখন রেজাল্ট মিলাইছি, তখন হচ্ছে গিয়ে আমরা মোটামুটি শিওর যে আমরা চান্স হইতে পারে না হইতে পারে। আমার মানে সবারই মনে সন্দেহ থাকে, রিটেন ফার্স্ট হবে সেও সন্দেহ করে। হ্যাঁ,
তো তখন আমরা গেলাম, আমাদের ঢুকতে দিল না, মানে ঢুকতে বড় ভাই দাঁড়ায় ছিল, কোন প্রোগ্রাম হয়তো চলতেছিল বা কি আমরা জানি না আসলে, আমরা প্রথম আমি ঢাবিতে বা দ্বিতীয় টাইম আমি হয়তো ঢাবিতে গেছি। তো তখন হচ্ছে গিয়ে উনি দিল না, তখন আমরা আফফান বললো যে আচ্ছা একটা ভিডিও করে রাখি যে আমরা এই ক্যাম্পাসে ঢুকবো এক সময়। তখন হচ্ছে ভিডিওটা করাই, মানে যে আচ্ছা মানে এই বহিরাগত না, আমরা একসঙ্গে স্টুডেন্ট হয়ে ফিরে আসবো। এবং সেই চ্যালেঞ্জটা বাস্তবায়ন তিনজনই আমাদের বাস্তবায়ন করতে পারছি। আচ্ছা, এখন তুমি যখন শুনেছো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তখন তোমার অনুভূতি কেমন ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন চান্স পেয়েছি, আমি হচ্ছে গিয়ে মাত্র ইফতার করে নামাজ পড়ে হচ্ছে গিয়ে বসছিলাম, তখন হচ্ছে গিয়ে আমার এক বড় ভাই কল দিয়ে আমাকে বলছে। তো আমি এত খুশি লাগতেছিল, এটা মানে কোনো জায়গায় হচ্ছে গিয়ে এক্সপ্লেন করার মতো না, মানে এর সেরা অনুভূতি খুব কমই হয়। আমি মানে তখন বাবা ছিল, আমি মানে বাবাকে জড়ায় ধরছিলাম, মা ছিল, মাকে কল দিয়ে কান্না করে দিছিলাম। আমার এতটুকু মনে আছে, এটা ছাড়া আর কিছু মানে তেমন মনে নেই। ফিলিংস মানে এত অনুভূতি এখনো মনে হয় যে আচ্ছা ওটা স্বপ্নে বসবাস করতেছি, আমার এখনো মনে হয় এই জিনিসটা মনে করলে। সর্বশেষ দিকে আমরা চলে আসছি, যেহেতু জুনিয়ররা অনেকেই তোমাদের কাছে পরামর্শ শুনতে চায় সে কিভাবে লেখাপড়া করবে, সেক্ষেত্রে তাদেরকে তুমি কি পরামর্শ দেবে? জুনিয়রদের প্রতি যে পরামর্শ থাকবে আমার সেটা হচ্ছে গিয়ে একদম শুরু থেকে পড়াশোনা করতে হবে। নিজের বেসিকে যে দুর্বলতা যদি থাকে সেটা ঘাটতি পূরণ করতে হবে। এবার বেসিক ঘাটতি পূরণ মানে করার জন্য যে বই লাগে ওই বইগুলো তোমরা কিছু বই আছে অনুসরণ করতে পারো, যেমন প্যানেসিয়া পাবলিকেশন যেটা আমি বললাম, যে স্বপ্নশিরি বই বাংলার জন্য, তারপর রিটেন প্যানেসিয়া, টেক্সট প্যানেসিয়া, এগুলো তোমরা পড়তে পারো, খুবই ভালো বই। আর হচ্ছে গিয়ে মানে মূল কথা হচ্ছে গিয়ে নিজের ডেডিকেশন ধরে রাখবা শুরু থেকে। যদি শুরু থেকে তুমি চেষ্টা করো, আল্লাহ তোমাকে মানে ফিরাই দিবে না। আল্লাহ পরিশ্রম যদি চালায় দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ। আমরা এই যে মানুষ ব্যর্থ হলে তখন মনে হয় যে না আমি মনে হয় পারবো, কিন্তু তুমি ব্যর্থ হওয়ার পরে তুমি পেরেছো, তুমি দেখিয়ে দিয়েছো। এই সম্পর্কে কেউ ব্যর্থ হওয়ার পরেও সে যদি উঠে দাঁড়ায়, তার ক্ষেত্রে তোমার পরামর্শ কি? আসলে মানে যে চেষ্টা করে তার ব্যর্থতা বলে কিছু নাই। মানে একটা কথা আছে না যে হয় জিতবো নয়তো শিখবো, ব্যর্থতা হচ্ছে কি শিখার জন্যই। আর যদি অ্যাডমিশনের কথা বলি, যদি একবার আমাদের কিন্তু আমরা যদি নর্মালি প্রথমবার চান্স পেলাম, তারপর সেকেন্ড টাইমের সুযোগ আছে, কিন্তু অনেক বাবা মা করে কি সাপোর্টিভ হয় না। আমি প্যারেন্টদের প্রতি বলবো যে আপনারা যদি সন্তানের উপর বিলিভ করেন, ইনশাল্লাহ তারা বিশ্বজয় করতে পারবে, কোনো সন্দেহ নেই। আর ছাত্রছাত্রীরা যাদের বলবো যে একবার যদি কেউ অসফল ফিল করো বা না কোনো চান্স না হয়, আবার চেষ্টা করতে ভুলে যায় না। কারণ আল্লাহ যদি তুমি পরিশ্রম করো আর আল্লাহ যদি সহায় হন, ইনশাল্লাহ স্বপ্ন জয় হবে, সন্দেহ নেই। ইনশাল্লাহ। যে সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ বসে শুনেছেন আমাদের জিসানের গল্প। তিনি আসলে ব্যর্থতাকে ব্যর্থতা মনে না করে তিনি তার মনে করেছেন তিনি তার বিজয়ের আরেকটি সুযোগ পেয়েছেন, এবং আপনারা জানেন তিনি তার ব্যর্থতাকে নিজেকে হতাশার মধ্যে না ডুবে তিনি আলাদা একটা পথ খুঁজে নিয়েছেন। কোন একটা ব্যর্থতা আসা মানে এটা নয় যে আপনি হেরে যাবেন, আপনার কোন স্থানে আপনি হেরে যাওয়া মানে এটা নয় যে আপনি আর পারবেন না, আপনি পরীক্ষায় ফেল করা এটা নয় যে আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না। দেখুন আমাদের জিসান কিন্তু সায়েন্স নিয়ে পড়েছিল, সে ব্যর্থতা পর্যবেসিত হয়েছে, কিন্তু সে সিদ্ধান্ত নিতে দেরি করে নাই। সে মনে করেছে আমি মানবিক নিলেই হয়তো আমি সফলতা অর্জন করতে পারবো, হয়তো আমার ভালো কিছু হবে। হ্যাঁ, তিনি যেটা মনে করেছেন সেটা তিনি বাস্তবে রূপদান করেছেন। বাংলাদেশের প্রাচ্য অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে মানবিকদের জন্য সবচেয়ে যে হাই ডিমান্ডেড সাবজেক্ট ল, এটা তিনি জয় করেছেন। সুতরাং আপনিও যে ব্যর্থতা পর্যবেসিত হয়েছেন কিংবা আপনি যে হতে পারেন, তার মানে এটা নয় যে আপনার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। আপনি চাইলে আপনার স্বপ্নকে সামনের দিকে নিয়ে যেতে পারেন, আপনি চাইলে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন। ইনশাআল্লাহ আপনিও আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পান। সবার প্রতি শুভকামনা। সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।